রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের সব থেকে বড় খবর হচ্ছে আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করলো ইডি। যুক্ত করা হলো মুখ্যমন্ত্রী কলকাতা সিপিরও নাম। তো কি হয়েছে, একটি মামলা ইডির তরফে দায়ের করা হয়েছে, অপর মামলাটি দায়ের করেছেন ইডির 3 আধিকারিক। দুই মামলাতেই রাজ্যের পাশাপাশি যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনারের নাম। তো কি হয়েছে, আইপ্যাক কাণ্ডে রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করলো ইডি। সোমবার একটি মামলা ইডির তরফে দায়ের করা হয়েছে, অপর মামলাটি দায়ের করেছেন ইডির আধিকারিকরা। তাদের তিনজন আধিকারিক, তাদের নিশান্ত কুমার, বিক্রম অলওয়াত এবং প্রশান্ত চান্ডিলা। দুই মামলাতেই রাজ্যের পাশাপাশি যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার বর্মা, কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ প্রিয়ব্রত রায়। তো এখন কি করবেন আপনারা দেখতে পাচ্ছেন, জোড়া মামলা ঠোকা হয়েছে। এর আগে এটা যে হওয়ারই ছিল আমি বুঝতেই পেরেছিলাম যে এরকমই কিছু একটা হবে। এর আগে আপনারা দেখেছেন যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইডি এবং সেই মামলাটি গেছিলেন সুপ্রা ঘোষের এজলাসে এবং সেখানে কার্যত কলকাতা হাইকোর্ট মাছের বাজারে পরিণত হয়েছিল এবং বিচারপতি তিনি বাইরে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং 14ই জানুয়ারি ডেট দিয়েছিলেন। কিন্তু তারা যেহেতু প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলেন, সেহেতু তারা কিন্তু উপর মহলে মামলা ঠোকার একটি সুযোগ পান এবং আজকে দেখতে পাচ্ছি আজকে সুপ্রিম কোর্টের মামলা ঠুকেছেন ইডি এবং দুটি মামলা করেছেন। এক হচ্ছে ইডির তরফ থেকে করা হয়েছে আর দুই ইডির 3 আধিকারিক যাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা যিনি আমাদের রাজ্যের পুলিশের ডিজি আছেন রাজীব কুমার এবং আরও অন্যান্য যেদের নাম বললাম তাদের বিরুদ্ধে। এবং এটা হওয়ারই ছিল। এবং আমি একটু জানার চেষ্টা করছিলাম এই যে ইডি যে তদন্ত করছিলেন কয়লা তদন্ত, এটা অ্যাকচুয়ালি কবেকার এবং কিসের ভিত্তিতে তারা তদন্ত করছে। তো যেটুকু আমি জানতে পেরেছি যে 2020 সালে প্রথমে এই তদন্ত শুরু করেছিল সিবিআই এবং তারা এই তদন্ত করছিল এবং পরবর্তীকালে তো 2020 সালে প্রথম এই তদন্ত শুরু করেছিল সিবিআই কয়লা পাচার সংক্রান্ত একটি এফআইআর দায়ের করে। ওই এফআইআরের ভিত্তিতে পিএমএলএ, যেটাকে বলি 2002 সালের আইন অনুযায়ী পিএমএল, মনে আছে তো আপনাদের পিএমএল এর কথা আমি বারবার বলি, সেই পিএমএল এর ভিত্তিতে এই তদন্ত শুরু করে ইডি এবং প্রায় 2700, যেটুকু জানা যাচ্ছে প্রায় 2742 কোটি টাকার আর্থিক লেনদেনের মামলায় তদন্ত করছে এই কেন্দ্রীয় সংস্থা। এবং এই তদন্ত করতে করতে তারা প্রায় 10টি জায়গায় রেড করে বা 10টি জায়গায় তারা ছাপা মারে এবং তার মধ্যে আমাদের এই কলকাতার যে সেক্টর 5 আইপ্যাকের যে অফিস রয়েছে সেই অফিস পড়ে যায় এবং প্রতীক জৈন যিনি আইপ্যাকের কর্ণধার তার বাড়িতেও কিন্তু ইডি পৌঁছে যায়। এবং যেটুক জানা যাচ্ছে এই যে 2742 কোটি টাকা, সেটা এই আর্থিক লেনদেন করা হয়েছে আইপ্যাকের কাজের মাধ্যমে। তো সেক্ষেত্রেই কেন্দ্রীয় সংস্থা ইডি তারা তদন্ত করতে এসেছিলেন আইপ্যাকের অফিসে কলকাতাতে সেক্টর 5-এ, সল্টলেকে যে সেক্টর 5 অফিস রয়েছে সেই অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে। এখন প্রশ্ন হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কেন ছুটে চলে গেলেন, এটা বড় প্রশ্ন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে চলে গেলেন তার কি যাওয়ার এখতিয়ারের মধ্যে পড়ে, সে প্রথম কথাই হচ্ছে না, তার এখতিয়ারের মধ্যে কিন্তু পড়েন না। মাননীয় মুখ্যমন্ত্রী কখনো যেতে পারেন না যদি কোনো সংস্থা, কোনো কেন্দ্রীয় সংস্থা বা কোনো ইডি হোক, সিবিআই হোক, আরও যে সমস্ত সংস্থা রয়েছে সেই সমস্ত সংস্থা যখন কোনো তদন্ত চালায় বা তদন্ত করছে তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এখতিয়ারের মধ্যে পড়ে না যে মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে সেটাকে বাধা দেবেন। সেই এখতিয়ারের মধ্যে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর পাওয়ার নেই, সেই এখতিয়ারের মধ্যে পড়ে না। এবং পুলিশের কথা যদি বলি, পশ্চিমবঙ্গ পুলিশ বলুন, যেই পুলিশ বলুন, কোনো কারোর এখতিয়ারের মধ্যে কিন্তু পড়ে না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কেন গেলেন এবং এই নিয়ে মামলা হয়েছে
এরপর জানি না কী হবে, আপনারাই কমেন্টে জানান। এবং আমি টাকার পরিমাণটা বলে দিলাম 2742 কোটি টাকা। টাকার পরিমাণটা তো কম নয়, 2742 কোটি টাকা। সেই তদন্তের ভিত্তিতেই আইপ্যাকের অফিসে তদন্ত রেড করা হয় এবং যেটুকু জানা যাচ্ছে যে আর্থিক লেনদেন করা তাদের কাজের মাধ্যমে হয়েছে, তাদের কাজের মাধ্যমেই করা হয়েছে। এবার মাননীয় মুখ্যমন্ত্রী এখন যে বক্তব্য রাখার চেষ্টা করছে, এখন যেটা রাখার চেষ্টা করছে সেটা হচ্ছে যে বলতেই পারেন, তিনি তো এখন বলতেই পারেন বা বলার চেষ্টা করছেন যে তিনি তো পুলিশ মন্ত্রী হিসেবে যাননি, যেহেতু আমাদের রাজ্যে পুলিশ মন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি মুখ্যমন্ত্রীও। কিন্তু তিনি এখন বলার চেষ্টা করছেন যে তিনি তো মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী হিসেবে যাননি, তিনি তো গেছেন অ্যাকচুয়ালি তৃণমূলের নেত্রী হিসেবে। তাহলে তাহলে পুলিশগুলোর কী করণীয়? পুলিশগুলো তো এখন মাঝপথে তো ভাই ফেসে যাচ্ছে। কারণ পুলিশদের যখন প্রশ্ন করা হচ্ছে যে আপনারা কেন গেলেন, তখন বলছে যে পুলিশ মন্ত্রী যেহেতু গেছে সেহেতু আমরা গেছি। আর পুলিশ মন্ত্রী এখন বলছেন যে আমি তো পুলিশ মন্ত্রী হিসেবে যাইনি, আমি তৃণমূলের নেত্রী হিসেবে গেছি। তার মানে ব্যাপারটা জিনিসটা কেমন দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি, যে মাননীয় মুখ্যমন্ত্রী মানে কি মানে আমি বুঝতে পারছি না, আপনারাই কমেন্টে জানান। এরকম একটা কিন্তু খবর বা নিউজ কিন্তু সামনে বেরিয়ে আসছে যে এমন একটি কিন্তু ঘটনা ঘটতে চলেছে, এটা কিন্তু বাইরে বেরিয়ে আসছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এখন 360 ডিগ্রি ঘুরে যাচ্ছেন বা পাল্টি খাচ্ছেন, 360 ডিগ্রি পাল্টি খাচ্ছেন। কারণ সমস্ত কিছু আইন অনুযায়ী সমস্ত কিছু তার বিরুদ্ধে যাচ্ছে, আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যাচ্ছেন। কারণ ইডির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগগুলো মারাত্মক। সেই অভিযোগগুলো হচ্ছে যে ডিজিটালি যে সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছুতে বাধা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কম্পিউটার, হার্ড ডিস্ক, ল্যাপটপ, মোবাইল কোনো কিছুই তারা কিন্তু তদন্ত করতে পারেনি বা দেখতে পারেনি। তার মধ্যে সমস্ত কিছুতে বাধা দিয়েছেন রাজ্য পুলিশ এবং মাননীয় মুখ্যমন্ত্রী। এবং যে ফাইল নিয়ে এসছেন সে ফাইল নিয়ে সবথেকে বেশি কথা হচ্ছে যে ওই ফাইলের মধ্যে অ্যাকচুয়ালি আছে কি। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এই ফাইলের মধ্যে আছে 2026 সালের যারা আর কি ভোটে দাঁড়াবেন তাদের নাম। কিন্তু সেটা তো সবার সামনে নিয়ে আসতে হবে, সবার সম্মুখে রাখা উচিত। এবং এই যে প্রশ্নটা আমি করেছি এই প্রশ্নটা কিন্তু আবার উঠেছে, বারবার উঠছে প্রশ্নটি যে মাননীয় মুখ্যমন্ত্রী কি করে ইডি যখন তদন্ত করছেন তখনই কেন ছুটে গেলেন, তার আগে কেন গেলেন না, এটা কিন্তু প্রশ্ন উঠেছে। আপনাদের কি মনে হচ্ছে আপনারা কমেন্টে জানান। এবং এটা তো হওয়ারই ছিল। এরপরে তারা কি করবে? এরপর রাজ্য সরকার বা পশ্চিমবঙ্গেও তৃণমূল পার্টি তারা কি করবেন এরপর? এখন তো এই যে কেসটা হয়েছে পুরোপুরি যেটুকু জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি শুনানি হবে। এখন কি করবেন? এখন রাজ্য সরকার কি করবেন? টাকার পরিমাণ কম নয়, 2742 কোটি টাকা। 2742 কোটি টাকা। তো আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং আরেকটি ঘটনা দেখলাম যে রাজ্য সরকারের তরফ থেকেও মামলা দায়ের করা হচ্ছে রাজ্য পুলিশের তরফ থেকে, যে যে তদন্তকারী সংস্থা এসেছিল তারা তো চুরি করতে এসছে এরকম একটি কথা তারা বলছেন। এবং তারাও কিন্তু তদন্ত করতে যে সমস্ত ইডি অফিসাররা এসেছিলেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছেন। জানি না এটা করতে পারে কিনা, আপনারা অবশ্যই কমেন্টে জানান। কিন্তু তারা দায়ের করছেন, কিন্তু এতে করে পশ্চিমবঙ্গ পুলিশেরই বিপদ হবে। এটাতে করে তো পশ্চিমবঙ্গের পুলিশেরই বিপদ হবে। আমি আগের দিনই বলেছিলাম কি করে বিপদ হবে। কারণ পশ্চিমবঙ্গের পুলিশ যখন কোনো বাড়ি বা ব্যক্তির বাড়িতে যখন তদন্ত করতে যাবে বা রেড করতে যাবে তখন তো সেই ওই প্রশ্নটাই তুলবে যে ভাই আপনাদেরকে তো আমি চিনি না, তাহলে আপনি তো চুরি করতে এসেছেন, চলুন আপনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করব। তখন কি পশ্চিমবঙ্গের পুলিশ বা পশ্চিমবঙ্গের থানা সেই পুলিশের বিরুদ্ধে কি এফআইআর নেবে? এই একটা প্রশ্ন কিন্তু উঠেছে। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। যে 2742 কোটি টাকা একটা দুটো টাকা নয়, তো সেই টাকার তদন্ত করতে গিয়ে ইডির যদি এরকম হতে হয়, ব্যাপারটা বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি এখন আমরা দেখতে পাচ্ছি যেটা সবার সম্মুখে যে সংবিধানটা কারা ভাঙছে, এটাই সব থেকে বড় প্রশ্ন। যে একজন মাতুব্বর যারা সংবিধান শপথ গ্রহণ করেছেন তারাই অ্যাকচুয়ালি দেখছি সংবিধানটা ভাঙছেন, আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। সংবিধান কারা ভাঙছে দেখুন, আপনারাই বিচার করুন, আপনারাই কমেন্টে জানান যে সংবিধানটা এখন কারা ভাঙছে।
তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম।